আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। মুর্শিদাবাদের ভাগীরথী নদীর ধারে একটা জমকালো বিয়ের আয়োজন। আধুনিক আলো, হইচই, মানে যাকে বলে উৎসবের মেজাজ। আর ঠিক নদীর ওপারেই ঘন অন্ধকারে ডুবে আছে একটা পরিত্যক্ত জমিদার বাড়ি। আজকের আলোচনার কেন্দ্রে থাকা অগ্নিদগ্ধ ভালোবাসা গল্পটা শুরু হচ্ছে এই অদ্ভুত বৈপরীত্য দিয়ে। আমাদের হাতে পুরো গল্পটাই আছে, আর আমরা এর গভীরে গিয়ে দেখব কিভাবে ভালোবাসা আর অধিকারবোধের মাঝে সূক্ষ্ম রেখাটা মুছে গেলে প্রেমী হয়ে উঠতে পারে সবচেয়ে বড় অভিশাপ। সময়টা ২০২৫ সালের শীতকাল। ভাগীরথীর রিল্যাক্স লজে শুভ আর অর্পিতার বিয়ের আয়োজন চলছে। কিন্তু গল্পের নায়ক শুভ, যাকে এই মুহূর্তে সবচেয়ে সুখী মানুষ হওয়ার কথা, সে এক অদ্ভুত মানসিক যন্ত্রণায় ছটফট করছে। তার হবু স্ত্রী অর্পিতা কিছুতেই বুঝে উঠতে পারছে না যে কি হয়েছে। আর এখানেই শুভর বন্ধুদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটা টিমের মতো, কিন্তু প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা। যেমন ধরুন জয়, সে কিনা চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ছাত্র, কিন্তু তার মন পড়ে থাকে পুরনো ইতিহাস আর রহস্যের গল্পে। তার চোখে ওই জমিদার বাড়িটা শুধু একটা ভাঙা দালান নয়, ওটা একটা টাইম ক্যাপসুল আর কি। আর তার ঠিক উল্টো হলো রাহুল, একজন যুক্তিবাদী ফটোগ্রাফার। সে সবকিছুতেই লজিক খোঁজে, প্রমাণ চায়। ভূতে বিশ্বাস তো দূরের কথা, অতিলৌকিক কোনো কিছুকে সে পাত্তা দেয় না। আবার ওদের সঙ্গে আছে রাখি আর কমলা, যাদের মধ্যে কমলা আধ্যাত্মিক বিষয়গুলোতে গভীরভাবে বিশ্বাস করে। তার একটা সহজাত অনুভূতি শক্তি আছে। এই চারজন বন্ধু যেন চারটে আলাদা দৃষ্টিভঙ্গির প্রতীক। বিজ্ঞান, ইতিহাস, আধ্যাত্মিকতা আর সাধারণ কৌতূহল, এই সবগুলো মিলেই কিন্তু রহস্যটা সমাধানের দিকে এগোবে। জয় বারান্দায় দাঁড়িয়ে বাইনোকুলার দিয়ে ওই জমিদার বাড়িটা দেখছিল, তাই তো? হ্যাঁ, আর তখনই সে ছাদে রাখা একটা পুরনো কাঁচের জার দেখতে পায়। প্রথম এটা তেমন গুরুত্বপূর্ণ মনে হয়নি, কিন্তু রাহুলের ক্যামেরা জুম লেন্সে ধরা পড়ে যে জারের ভেতরে জমাট বাঁধা রক্তের মতো কিছু একটা আছে। ওহ! একটা পরিত্যক্ত বাড়ির ছাদে রক্তের জার। এই ছবিটা মনের মধ্যে একটা অস্বস্তি তৈরি করে। এটা যেন একটা অশনি সংকেত। আর এই বাইরের অস্বস্তির পাশাপাশি শুভর ভেতরের জগৎটাও তো তোলপাড় হয়ে যাচ্ছে। সে রোজ রাতে একই দুঃস্বপ্ন দেখছে। স্বপ্নে তার নাম সুমন, আর সে দেখছে করুণা নামের একটা মেয়ে আগুনে পুড়ছে আর তার দিকে হাত বাড়িয়ে সাহায্যের জন্য চিৎকার করছে। কিন্তু সুমন অর্থাৎ শুভ এক চুলো নড়তে পারছে না। তার হাত পা যেন পাথর হয়ে গেছে। এই স্বপ্নটা কিন্তু শুধু ভয়ঙ্কর নয়, এটা অসহায়ত্বের স্বপ্ন। শুভ করুণার আত্মাকে ভয় পাচ্ছে না, সে ভয় পাচ্ছে তার নিজের সুমন সত্তার ব্যর্থতাকে। আচ্ছা। একজন পুরুষ হিসেবে তার ভালোবাসার মানুষকে রক্ষা করতে না পারার যে যন্ত্রণা, সেই অপরাধ বোধটাই তাকে তাড়া করে বেড়াচ্ছে। লজের এক পুরনো চাকর হাসিম চাচা বন্ধুদের করুণা বিবির গানের কথা বলেন। তার মতে ওই বাড়িতে গভীর রাতে একটা মিষ্টি কিন্তু খুব করুণ গান শোনা যায়, আর সেই গান যার কানে যায় তার জীবন থেকে শান্তি চিরদিনের মতো হারিয়ে যায়। এই লোককথা শোনার পরেই তো বন্ধুরা নড়ে চড়ে বসে, বিশেষ করে কমলা। সে প্রায় নিশ্চিত হয়ে যায় যে শুভর এই অবস্থার পেছনে ওই জমিদার বাড়ি আর করুণা বিবির কোনো যোগসূত্র আছে। একদিকে রাহুলের মতো যুক্তিবাদী বন্ধু বলছে এগুলো সব মনের ভুল, অন্যদিকে কমলা বলছে এটা আত্মার ডাক। এখান থেকে কিন্তু ব্যাপারটা আর শুধু শুভর ব্যক্তিগত সমস্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা একটা সত্যিকারের তদন্তে পরিণত হয়। বন্ধুরা ঠিক করে তারা এর শেষ দেখে ছাড়বে। বিশেষ করে অর্পিতার মুখের দিকে তাকিয়ে তারা বুঝতে পারে শুভর এই অবস্থা চলতে থাকলে বিয়েটা পর্যন্ত ভেঙে যেতে পারে। এই সূত্রগুলো হাতে পেয়েই তারা জমিদার বাড়ির দিকে রওনা দেয়। তাদের লক্ষ্য ছিল সেই পোড়ো ভিটে, যেখানে লোককথা অনুযায়ী করুণাকে পুড়িয়ে মারা হয়েছিল। তারা আসলে দেখতে চেয়েছিল হাসিম চাচার কথার কোনো বাস্তব ভিত্তি আছে কিনা, নাকি পুরোটাই গালগল্প। হ্যাঁ, নাকি পুরোটাই গ্রামের লোকের বানানো গালগল্প। আর সেখানে গিয়ে তারা যা খুঁজে পেল তা তাদের সব তর্ক বিতর্ককে থামিয়ে দিল। মুহূর্তটা সত্যিই দায় কাটা দেওয়ার মতো। একদম। রাহুল তার যুক্তিবাদী মন নিয়ে চারপাশের ছবি তুলতে শুরু করে।
আর ঠিক যখন সে পোড়ামাটির কুণ্ডটার ছবি তোলে তখন ক্যামেরার স্ক্রিনে একটা অবিশ্বাস্য জিনিস ভেসে ওঠে। আগুনের হলকার মধ্যে এক অগ্নিদগ্ধ নারীর আবছা মুখ, করুণা, যে মুখটা যন্ত্রণায় বিকৃত, কিন্তু তার চোখে গভীর আকুতি। ছবিটা দেখার ধাক্কা সামলে ওঠার আগেই তারা সবাই স্পষ্ট শুনতে পায় সেই গানটা। কোনো দূর থেকে ভেসে আসা আওয়াজ নয়, মনে হচ্ছিল যেন তাদের চারপাশে ঘুরতে থাকা বাতাসি গানটা গাইছে। সুমন আমার, কোথায় তুমি, পুড়ছি আমি একা, অন্য হাতে দিও না হাত, শুধু আমায় রেখো। গানটা শুধু ভয় দেখানোর জন্য নয়, এর মধ্যে করুণার চরিত্রের মূল দ্বন্দ্বটা লুকিয়ে আছে। একদিকে সে তার ভালোবাসার মানুষকে ডাকছে, তার যন্ত্রণা ভাগ করে নিতে চাইছে। আবার শেষ লাইনে অন্য হাতে দিও না হাত, এখানে একটা স্পষ্ট অধিকার বোধ, একটা সতর্কবাণী আছে। এটা একই সাথে প্রেমিকার আরতি এবং প্রতিহিংসার হুমকি। এই ঘটনার পরেই তো জয় মাটির ভেতর থেকে একটা পোড়া কলসি খুঁজে পায়, আর তার ভেতরেই ছিল রহস্যের আসল চাবিকাঠি। হ্যাঁ, করুণার লেখা শেষ চিঠি আর তার আধপোড়া চুলের গোছা। এই চিঠিটা পাওয়ার পর গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়, কারণ এতদিন যা ছিল লোককথা বা অনুমান, তা একটা বাস্তব প্রমাণ পেয়ে যায়। চিঠিটার বিষয়বস্তু কিন্তু খুব জটিল। মানে একদিকে করুণা জমিদার বাবুকে কাকুতি মিনতি করছে যে তার প্রেমিক সুমন নির্দোষ, তাকে যেন ছেড়ে দেওয়া হয়। আবার পরের অংশেই সে সুমনকে বলছে সে তার জন্য ফিরে আসবে। আর চিঠির একেবারে শেষে লেখা সেই ভয়ঙ্কর কথাগুলো। সে লিখেছে, তুমি যদি আমায় ভুলে অন্য কাউকে বিয়ে করো, আমি সেই সুখ সহ্য করতে পারবো না। আমার অভিশাপ সেই নারীকেও গ্রাস করবে, আমার আগুনেই তাকে পুড়তে হবে। এই চিঠিটা পাওয়ার পরই বন্ধুরা প্রথমবার বুঝতে পারে যে বিপদটা শুধু শুভর মানসিক নয়, অর্পিতার জীবনও সরাসরি হুমকির মুখে। এটা তো অদ্ভুত, ভালোবাসা আর অভিশাপ একসাথে, একই চিঠিতে দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী অনুভূতি। এটা কিভাবে সম্ভব? এটাই তো গল্পের আসল ট্র্যাজেডি। করুণার কাছে ভালোবাসাটা আর মুক্তির বা আনন্দের বিষয় নয়, ওটা একটা অধিকার বা কি বলে পজেশনে পরিণত হয়েছে। পজেশন, রাইট। সুমন শুধু আমার, এই ভাবনাটাই তার আত্মাকে পৃথিবীতে বেঁধে রেখেছে। সে ভালোবাসা এবং বিশ্বাসঘাতকতা দুটো যন্ত্রণার মধ্যে এমনভাবে আটকে গেছে যে তার আত্মা প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে। সে একই সাথে ভিকটিম এবং অ্যাগ্রেসর। তাহলে কি করুণার মূল রাগটা অর্পিতার ওপর? কারণ সে তো অর্পিতাকেই টার্গেট করছে। সরাসরি অর্পিতার প্রতি তার কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই। অর্পিতা ভুল সময়ে ভুল জায়গায় থাকা একজন মানুষ। করুণার কাছে অর্পিতা কোনো ব্যক্তি নয়, সে একটা প্রতীক যে তার অধিকার কেড়ে নিতে এসেছে। আচ্ছা, অভিশাপটা করুণার তীব্র যন্ত্রণা আর অধিকার বোধের ফল। সে তার ভালোবাসাকে এতটাই আঁকড়ে ধরে রাখতে চায় যে তার জন্য সে সবকিছু ধ্বংস করে দিতেও প্রস্তুত। আর এই ধ্বংসলীলার চূড়ান্ত রূপ আমরা দেখতে পাই গল্পের ক্লাইম্যাক্সে, বিয়ের ঠিক আগের রাতে। সব রকম পাহারা, মন্ত্র পড়া সব কিছুকে ব্যর্থ করে দিয়ে করুণার আত্মা শুভ আর অর্পিতার ঘরে আবির্ভূত হয়। তার সেই অগ্নিদগ্ধ বীভৎস রূপ নিয়ে সে সোজা অর্পিতার বিছানার পাশে এসে দাঁড়ায়। তার কণ্ঠস্বর তখন আর করুণ নয়, একেবারে শীতল, হিসেসে। সে বলে, ভুলে গেলে সুমন, আমি তোমাকে ফিরিয়ে নিতে এসছি, আর এই মেয়ে তোমার পাশে থাকার স্পর্ধা দেখিয়েছে, একেও আমার আগুনে পুড়তে হবে। এই বলে সে যখন অর্পিতার দিকে তার পোড়া হাতটা বাড়ায়, সেই মুহূর্তটা গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ। আর ঠিক এই ভয়ঙ্কর মুহূর্তে বন্ধুরা আর হাত গুটিয়ে বসে থাকেনি। তারা তাদের প্ল্যান মতো কাজ শুরু করে দিল। ঘরের বাইরে থেকে জয়, রাহুল, রাখি আর কমলা একসাথে একটা প্রাচীন মন্ত্র উচ্চারণ করতে শুরু করে। জয় জমিদার বাড়ির পুরনো দলিল থেকে এই মন্ত্রটা খুঁজে বের করেছিল, যেটা নাকি অগ্নি আত্মাকে শান্ত করার জন্য ব্যবহার করা হতো। একই সাথে কমলা তার আধ্যাত্মিক শক্তি দিয়ে করুণার চারপাশে একটা মানসিক জলচক্র তৈরি করার চেষ্টা করে। এটা একটা অদৃশ্য দেওয়াল যা আগুনের তেজকে প্রতিহত করতে পারে। কিন্তু এগুলো সবই ছিল সাময়িক প্রতিরোধ, কারণ করুণার আসল শক্তি তো কোনো মন্ত্র বা তন্ত্রে নয়। তার শক্তির উৎস হলো শুভর মনের ভেতরের অপরাধবোধ। এখানেই গল্পের সবচেয়ে বড় মোড়টা আসে। শুভ ভয় পেয়ে অর্পিতার পেছনে না লুকিয়ে করুণার মুখোমুখি দাঁড়ায়। আমার তো এখানে মনে হচ্ছে শুভ শুধু সহমর্মিতা দেখাচ্ছে না, সে কিছুটা হলেও একটা কৌশল নিচ্ছে। সে বুঝতে পেরেছিল যে করুণার রাগ ভাঙাতে হলে তাকে ভাবনাত্মকভাবে শান্ত করতে হবে। সে জানে
করুণার সাথে জোর করে জেতা যাবে না। তাকে জিততে হবে করুণার মনকে, তার যন্ত্রণাকে সম্মান জানিয়ে। সে প্রথমবার তার পূর্বজন্মের পরিচয় অর্থাৎ সুমন পরিচয়টা চিৎকার করে স্বীকার করে নেয়। সে বলে, হ্যাঁ করুণা, আমি সুমন, আমি তোমাকে ভালোবাসতাম, আর সেই ভালোবাসা মিথ্যে ছিল না। কিন্তু এই জন্মে আমি শুভ, আর আমার জীবন এখন অর্পিতা, আমাকে ক্ষমা করে দাও। শুভর কথাগুলো করুণার ক্রোধের আগুনে যেন প্রথমবার জল ছিটিয়ে দিল। সে বুঝতে পারল সুমন তাকে অস্বীকার করছে না, বরং তার অতীতকে সম্মান জানিয়েই বর্তমানকে গ্রহণ করতে চাইছে। কিন্তু সমাধানটা সম্পূর্ণ হওয়ার জন্য আরও একটা জিনিসের প্রয়োজন ছিল, সেই রক্তের জারটা। একদম ঠিক যখন শুভ করুণাকে মানসিকভাবে ব্যস্ত রেখেছে, তখন রাহুল আর জয় তাদের পরিকল্পনার শেষ অংশটা কার্যকর করে। তারা একটা দেশি প্রযুক্তিতে বানানো তীর নিক্ষেপ যন্ত্র দিয়ে জমিদার বাড়ির ছাদে রাখা সেই রক্তের জারটাকে নিশানা করে। তীরটা লাগতেই জারটা সশব্দে ভেঙে যায়, আর তার ভেতরে থাকা ঘন রক্ত নদীর জলে মিশে যায়। এই জার ভাঙার প্রতীকী তাৎপর্যটা কি? এটা কেন এত জরুরি ছিল? ওই জারটা ছিল করুণার আত্মার পার্থিব বাঁধন, তার যন্ত্রণার কেন্দ্রবিন্দু বা অ্যাঙ্কার। আর যতক্ষণ ওটা অক্ষত ছিল, ততক্ষণ তার আত্মা ওই জমিদার বাড়ি আর তার প্রতিশোধের চক্র থেকে বেরোতে পারছিল না। নদীর জলে রক্ত মিশে যাওয়ার সাথে সাথে তার সেই বাঁধন কেটে গেল। এখানে লক্ষ্য করার বিষয় হলো সমাধানটা কিভাবে এলো। এর জন্য দুটো জিনিসই একসঙ্গে দরকার হলো। এক, শুভের মানসিক শক্তি আর সহমর্মিতা, যা করুণার ক্রোধকে শান্ত করেছে। আর দুই, বন্ধুদের সম্মিলিত প্রচেষ্টা, যা আধ্যাত্মিক, মানসিক এবং বাস্তব, এই তিনটে কৌশলের এক নিখুঁত মিশ্রণ। জার ভাঙার সঙ্গে সঙ্গেই করুণার বিভৎস রূপটা মিলিয়ে যেতে শুরু করে। সে তার পুরনো কোমল স্নিগ্ধ রূপে ফিরে আসে, আর শেষবারের মতো ফিসফিস করে বলে, সুমন, আমি মুক্তি চাই, আমি তোমাদের সুখী দেখতে চাই। এই কথাগুলো বলে সে একটা তীব্র সাদা আলো হয়ে আকাশে মিলিয়ে যায়। এই শীষ কথাগুলোই প্রমাণ করে যে তার ভালোবাসা অবশেষে অধিকার বোধ আর প্রতিশোধের ঊর্ধ্বে উঠতে পেরেছে। যে আত্মা অভিশাপ দিতে এসেছিল, সে আশীর্বাদ করে বিদায় নিল। এখানেই করুণা এবং সুমন দুজনেরই মুক্তি ঘটল। করুণা পেল পার্থিব বাঁধন থেকে মুক্তি, আর শুভ পেল তার অপরাধ বোধ থেকে মুক্তি। পরের দিন সকালে সব ভয়, সব অন্ধকার কাটিয়ে শুভ আর অর্পিতার বিয়েটা নির্বিঘ্নে সম্পন্ন হয়। নদীর ওপারে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়িটা আর ভয়ের প্রতীক হয়ে থাকে না, ওটা হয়ে ওঠে করুণা আর সুমনের অগ্নিদগ্ধ অসম্পূর্ণ ভালোবাসার এক নীরব স্মৃতিস্তম্ভ। আমার মনে হয় বন্ধুরা, শেষ পর্যন্ত এটাই বুঝতে পারে যে জীবনের কিছু কিছু সমস্যার সমাধান শুধু যুক্তি বা বিজ্ঞান দিয়ে হয় না। তার জন্য প্রেম, ক্ষমা আর আত্মত্যাগেরও প্রয়োজন হয়। এই গল্পটা আমাদের একটা খুব গভীর প্রশ্ন নিয়ে ভাবায়। এটা আমাদের শেখায় যে অতীতের অভিশাপ বা যন্ত্রণা থেকে পালিয়ে যাওয়াটা কোনো সমাধান নয়, বরং সেগুলোর মুখোমুখি হয়ে সেগুলোকে স্বীকার করে এবং সম্ভব হলে ক্ষমা করার মাধ্যমেই সত্যিকারের মুক্তি পাওয়া সম্ভব। শুভও ঠিক তাই করেছে। সে তার সুমন সত্তাকে বা তার অতীতের ভুলকে অস্বীকার না করে তাকে গ্রহণ করেছে, তার কাছে ক্ষমা চেয়েছে। এই গল্পটা শোনার পর মনে হয় আমাদের সবার জীবনেই বোধহয় একটা করে রায়চৌধুরী ভিলা আছে, তাই না? এমন কোনো অতীত, কোনো ভুল বা কোনো যন্ত্রণা যার মুখোমুখি হতে আমরা ভয় পাই। একদম। আর এই গল্প আমাদের সেই মুখোমুখি হওয়ার সাহস যোগায়। প্রশ্নটা হলো, আমাদের জীবনের সেই পরিত্যক্ত জমিদার বাড়িটার ভেতরে কি লুকিয়ে আছে তা খুঁজে বের করার জন্য আমরা কি প্রস্তুত? আর যদি প্রস্তুত থাকি, তাহলে তা থেকে মুক্তির উপায় কি হতে পারে? এই ভাবনাটাই বোধহয় আজকের আলোচনার সবচেয়ে বড় পাওয়া।